তাহলে আমরা পড়বো নিউক্লিয়াস। যদি আমরা প্রোক্যারিওটিক নিউক্লিয়াস দেখি, প্রিমিটিভ নিউক্লিয়াস যেটা নাম হচ্ছে নিউক্লিয়েট বা জেনোফোর, এটা হ্যাপ্লয়েড সেটে হয়, নিউক্লিয়ার মেমব্রেনের সাথে অ্যাটাচ থাকে, বা প্লাজমা মেমব্রেনের কোনো নিউক্লিয়ার মেমব্রেনের থাকে না, প্লাজমা মেমব্রেনের সাথে অ্যাটাচ থাকে, বাইরে হচ্ছে প্লাজমা মেমব্রেন, তার বাইরে সেল ওয়াল। আর যদি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া তো ওএম থাকে। এবার ইউক্যারিওটস অফকোর্স এনভেলাপ নিউক্লিয়াস থাকবে, কারণ পিএম আস্তে আস্তে ইনভ্যাজিনেটেড হয়েছে এবং তার জন্য নিউক্লিয়াসটা মাঝে চলে এসেছে সেলের। অ্যান্ড ডাবল মেমব্রেন আউটার আর ইনার মেমব্রেন অফ দ্য নিউক্লিয়ার মেমব্রেন থাকে। সো ওই ওএম মানে আউটার মেমব্রেন অফ নিউক্লিয়াসের সাথে ইআর মেমব্রেনটা একইভাবে ফিউজ হয়ে যায়। So OM of the nucleus is going to bind ribosome as well. Small molecule like glucose can pass directly through the nuclear pore. Nuclear pore আমরা 30টা প্রোটিন দেখতে পাই। তো 40 কিলো ডাল্টন অফ দি মলিকুল থেকে ইজিলি সেই পোর দিয়ে ঢুকে যেতে পারবে এবং ডায়ামিটার অফ দ্যাট পোর ইজ 7 ন্যানোমিটার। তাহলে 7 ন্যানোমিটার পোর দিয়ে গ্লুকোজ বা 40 কিলো ডাল্টন অফ দি মলিকুল ইজিলি চলে যেতে পারবে। তাহলে দেখো নিউক্লিয়াস, তার বাইরে আরিয়ারের সাথে আছে রাইবোজোম, সেগুলোকে এনএম বলছি, মাঝখানে নিউক্লিয়ার পোর যেটা ডায়ামিটার 7 ন্যানোমিটার। এবার দেখো ভেতর থেকে বাইরে বা বাইরে থেকে ভেতরে আসার জন্য ওএমের সাথে একটা রিং আছে, সেটা সাইটোসলিক সাইডে বলে সাইটোসলিক রিং, মাঝখানে এটাকে সেন্ট্রাল ট্রান্সপোর্টার সেন্ট্রাল রিং বলা হয় এবং এই ওএম আর আইএমের মাঝখানে স্পেসটাকে পেরিনিউক্লিয়ার স্পেস বলা হয়। সেন্ট্রাল ট্রান্সপোর্টের ডায়ামিটার দেখো 7 ন্যানোমিটার যেটা বলা হয়েছিল এবং কিছু গেলেই ওর সঙ্গে সঙ্গে একটা রোটেশন করবে। নিউক্লিয়াসের ভেতরের সাইডটাকে নিউক্লিয়ার রিং বলা হয় এবং তারা মাঝখানে একটা জায়গায় সংযোগ করছে, সেটাকে নিউক্লিয়ার বাস্কেট বলা হয়। তো লার্জার দেন 40 কিলো ডাল্টন ক্যান অলসো পাস থ্রু দ্য নিউক্লিয়ার পোর, কিন্তু তার জন্য অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করতে হবে। অর্থাৎ এটিপি যদি আমি খরচা করাই তাহলে পোর্টটায় ডায়ামিটারটা বেড়ে 20 ন্যানোমিটার হয়ে যায়, অ্যাজ রেজাল্ট সেটা চলে যায়। তো যদি ধর সাইটোসলে রাইবোসোম দিয়ে কোনো প্রোটিন তৈরি হচ্ছে এবং তার মধ্যে যে এনএলএস চলে এসছে, নিউক্লিয়ার লোকালাইজেশন সিগন্যাল পেয়ে গেলে সেটা নিউক্লিয়াসের ভেতরে ঢুকে যায়। সেটা কীরকম হয়, কোনো সাইট স্পেসিফিক হয় না, মানে এন বা সি টার্মিনাস হয় না, এনও থাকতে পারে, সিও থাকতে পারে, মাঝামাঝিও থাকতে পারে। যেই প্রোটিনটা ফোল্ড করবে অমনি এনএলএসটা এক্সপোজ হবে এবং তারপরে তাকে তাদের করে ঢুকিয়ে দেওয়া হয়। এবার দেখো SB40 একটা অ্যান্টিজেন বানায় আমাদের বডিতে ঢুকেই, সেটাকে লার্জ টি অ্যান্টিজেন বলে। এটাকে অনেকটা আমাদের নিউক্লিয়াসে থাকা ওয়ার্ডস আর হেলিকেজের মতন দেখতে। অ্যাজ আ রেজাল্ট সাইটোপ্লাজম থেকে যেহেতু ওরই মতো দেখতে বলে এই জিনিসগুলো তো নিউক্লিয়াসে কাজ করে, তাই আমাদের নিউক্লিয়াসে ঢুকে ভাইরাল অ্যাপ্লিকেশন চটাপট শুরু করে দিতে পারে। তাছাড়া লার্জ টি অ্যান্টিজেনের মধ্যেও কিন্তু একটা এনএলএস সিগন্যাল থাকে, যেটা হচ্ছে প্রোলিন, তারপর 4টে লাইসিন, তারপর আর্জিনিন, তারপর লাইসিন আর ভ্যালিন। তো লাইসিন আর্জিনিন রিচ সিগন্যালই হচ্ছে এনএলএস রিং, তো এটা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা এনএলএস যদি নিউক্লিওপ্লাজমিনের ক্ষেত্রে দেখো সেটা হচ্ছে বাইপার্টাইট, মানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, কিন্তু সেটা লাইসিন বা আর্জিনিন রিচ হয়। তো ওই সিগন্যালটা নিউক্লিওপ্লাজমিনেও দেখতে পাওয়া যায়। আচ্ছা নিউক্লিয়ার লোকালাইজেশন টেকনিক কীভাবে তুমি নিউক্লিয়াসে ট্রান্সপোর্ট করবি, ধর নিউক্লিয়াস যে প্রোটিনটা ভেতরে আসবে বা বাইরে যাবে, বাইরে যাওয়ার জন্য তো আলাদা, বাট ভেতরে আসার জন্য সেই কার্গো প্রোটিনটার সাথে আমরা এনএলএস জয়েন করে দিই, তারপরে ইম্পোর্টিনের মাধ্যমে ওটা খুব ইজিলি ভেতরে চলে আসে। এটা জাস্ট ডায়াগ্রাম দেখলেই বোঝা যাবে। তো কী কী ভেতরে আসতে পারে, বাইরে থেকে তৈরি হয়ে এলো কোনো ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, ডিএনএ পলিমারেজ বা আরএনএ পলিমারেজ, তারা ইম্পোর্টিনের মাধ্যমে ভেতরে আসে, ভেতরে থেকেও তো বাইরে যেতে হবে, তো তার জন্য এনইএস সিগন্যাল থাকতে হবে, তাকে এক্সপোর্টিনের সাথে জুড়বো, অর্থাৎ কার্গোকে এনইএস এর সাথে জুড়বো, তারপর এক্সপোর্টিনের সাথে জুড়বো, তারপরে যে র্যান-জিটিপি সেটাকে এক্সপোর্ট করিয়ে দেবে খুব ভালোভাবে, অ্যান্ড ভেতরে আবার র্যান-জিটিপিটা চলে আসবে। তো কারা কারা বাইরে যায়, জেনারেলি এমআরএনএ যেটা নিউক্লিয়াস থেকে ট্রান্সক্রিপশনে তৈরি হচ্ছে তাকে বাইরে যেতে হবে, টিআরএনএকেও বাইরে যেতে হবে, রাইবোসোমসকেও বাইরে যেতে হবে, এরা নিউক্লিয়াসকে তৈরি হয়ে বাইরে যায় উইথ হেল্প অফ এনইএস। সো নিউক্লিয়ার এনভেলপের নিচে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হয় যেটাকে নিউক্লিয়ার ল্যামিন বলা। নিউক্লিয়ার ল্যামিন ইজ এন টাইপ অফ ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, যেটা আমরা পরে পড়বো। এই তিনটে ভাগ হতে পারে ABC। এটা হচ্ছে প্রেনাইল অ্যানকার্ড প্রোটিন, বি হচ্ছে একটা টাইপ অফ এক্সট্রিনসিক প্রোটিন, সি ইজ অলসো কাইন্ড অফ এক্সট্রিনসিক টাইপ অফ প্রোটিন। ঠিক আছে, তো ঠিক নিউক্লিয়ার এনভেলপের নিচে আমরা ল্যামিন দেখতে পাচ্ছি, তারপরে আমাদের ডিএনএ বা ক্রোমেটিন আছে। আচ্ছা আদার কী কী আর প্রোটিন দেখতে পাচ্ছি, মানে বিসাইড নিউক্লিয়ার ল্যামিন, ল্যামিন বাইন্ডিং রিসেপ্টার্স থাকে, এমিরিন থাকে, এরা হেল্প করে বিটুইন দ্য ক্রস লিঙ্কিং অফ আইএম অ্যান্ড ল্যামিনস। এই যে নিউক্লিয়ার ল্যামিনস যেটা আমরা বললাম, তার সাথে ইনার মেমব্রেন অফ দ্য নিউক্লিয়ার, মানে নিউক্লিয়ার ইনার মেমব্রেনের সাথে ল্যামিনের যুক্তযুগি করতে এমিরিন আর ল্যামিনিং বাইন্ডিং রিসেপ্টার করতে সাহায্য করে। তো প্রথমে তো প্রোফেজ স্টেজে দেখো নর্মাল যেরকম আছে, প্রোফেজ স্টেজের পরেই যখন এমপিএফ অ্যাক্টিভেট হবে, এটা আমরা সেল সাইকেলে পড়বো, তেমনি এই নিউক্লিয়ার ল্যামিনসের পর ফসফোরাইলেশন হবে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট ল্যামিনসের ডিপোলারাইজেশন শুরু হয়ে যাবে। যেই ডিপলিমারাইজেশন শুরু হয়ে যাবে, নিউক্লিয়ার এনভেলপটা কিন্তু আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হবে, তারপর মাইটোসিসটা শুরু হয়, কারণ মাইটোসিস শুরু হওয়ার জন্য নিউক্লিয়ার এনভেলপকে ডিসঅ্যাপিয়ার হতে হবে। ঠিক আছে, ক্রোম্যাটিনসগুলো কিন্তু ল্যামিনের সাথে অ্যাটাচ করানো আছে। তো কোনো ক্ষেত্রে ল্যামিন যদি বাই চান্স মিউটেটেড হয়ে যায় তাহলে কিন্তু হুডিংটন গিলফোর্ড প্রজেরিয়া হয়ে যায়, আর্লি এজিং, যেটা আমরা পায়ের ক্ষেত্রে যে রোগটা দেখেছিলাম সেটা হচ্ছে এই রোগটাই, অর্থাৎ ওর ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়ার ল্যামিনটা মিউটেটেড ছিল। নেক্সট ক্রোম্যাটিন, ক্রোম্যাটিন মানে ডিএনএ প্রোটিন দুরকম হতে পারে, হিস্টোন আর নন হিস্টোন, খুব ভালো। তো ক্রোম্যাটিন থেকে পরে কন্ডেন্সে ক্রোমোজোমে কনভার্ট হবে, এবং যদি বলে লুজ অ্যাটাচ তার মানে তাকে আমরা ইউক্রোম্যাটিন বলবো, তার মানে সে ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ ক্রোমোজোম। নিউক্লিওজোম যখন 11 ন্যানোমিটার ফাইবার থাকে তখন এই ইউক্রোম্যাটিনটা আমরা দেখতে পারি, এবং এটা নিউক্লিয়াসের সেন্ট্রাল পজিশনে থাকবে। বেড়া যদি খুব কম্প্যাক্ট তার মানে সেটা হেটেরোক্রোম্যাটিক, মানে তার ট্রান্সক্রিপশনালি অফ হয়ে গেল, ইনঅ্যাক্টিভ হয়ে গেল, এবং এরা সাইডের দিকে চলে গেল, আর এদের ডায়ামিটার 30 ন্যানোমিটার। ঠিক আছে, তাছাড়া নিউক্লিয়াসের মধ্যে কী কী থাকতে পারে দেখো, একটা হচ্ছে
জিনিসপত্র ঢুকছে ভেতরে। আচ্ছা 5s RNA জিন থাকতে পারে, বিভিন্ন নিউক্লিয়ার বডি থাকতে পারে, এটা তো উইদাউট স্টেনই দেখতে পাবে। সাইডের দিকে থেকে হেটারোক্রোমাটিন আছে, ভেতরে একটা গোল জায়গা আছে নিউক্লিয়ার, সেখানে রাইবোজোমে 28, 18 আর 5.8 আছে। তারপরে হচ্ছে কাজেল বডিজ, একটা গোল একটা জায়গা আছে, কাজেল বডিজ আছে। দ্য ক্রোমোজোম দ্যাট হ্যাভ হাই জিন ডেন্সিটি, ইয়েস, যার জিন ডেন্সিটিটা খুব হাই, সে সেন্টার অফ দ্য নিউক্লিয়াসে জেনারেলি দেখতে পাওয়া যায়। তাছাড়া পিএমএল বডিজও আছে। এবার আমরা পড়বো কী কী থাকে নিউক্লিয়াসের মধ্যে, ঠিক আছে। তো নিউক্লিয়ার যে বডিজটা ফার্স্ট বলা হয়েছে সিন উইদাউট দ্য স্টেনটা গোল কালারে, তার মধ্যে কী কী থাকবে দেখো। তো ফার্স্ট সেটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টার অফ দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াস সব অ্যাক্টিভিটি ওখানেই চলে। তো ফার্স্ট এখানে বলা হয়েছে নিউক্লিওলাস, ওটার ভিতরে নিউক্লিওলাস নাম্বার 1 থাকে। এর নিউক্লিয়াসকে কোড করার জন্য কোন কোন ক্রোমোজোম তাই 13, 14, 15, 21 আর 22, এটাকে বলা হয় নিউক্লিয়ার অর্গানাইজেশন রিজন, অর ইন শর্ট NOR। তো মাল্টিপল RNA জিনিস দেখো ওখানে আছে, যেমন 28, 18 আর 5.8, দে আর অলওয়েজ ট্রান্সক্রাইব। তো এদের টোটাল 40 কপি হয়, কোনো অসুবিধা নেই। তাহলে 5টা ক্রোমোজোম রেসপন্সিবল, তাহলে বাবা মার থেকে আসে, তাই জন্য 5টা ক্রোমোজোম ইন্টু 2 ইন্টু 40 করার টোটাল দেখবে 400 খানা হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে RNA পলিমারেজ 1-এর দেখো জিন ওরা রেখেছে। তো এমনি তো RNA পলিমারেজ 1-এর জন্য 28s, 18 আর 5.8s নিউক্লিওলাসই আছে। আর যে 5sএর জিন সেটা কিন্তু নিউক্লিয়াসে থাকে না, ঠিক আছে। 5s জিন ইজ ইন নিউক্লিয়াস, নট ইন নিউক্লিওলাস, সরি নিউক্লিওলাসের মধ্যে ওরা 3জন থাকে, বাট নিউক্লিওলাসের বাইরে নিউক্লিয়াসের মধ্যে 5sএর জিন থাকে, যেটা পলিমারেজটি ট্রান্সক্রাইব করেন, তারপরে পরে সেটা সাইটোসলে গিয়ে রাইবোজোমের মধ্যে অ্যাসিমিলেটেড হয়। তো প্রথমে তো প্রি RNA থাকে, তার মধ্যে ETS আর ITSকে কেটে বাদ দেওয়া হয়। কে কেটে বাদ দিয়ে স্নো RNA সে কেটে বাদ দিয়ে প্রসেস করে আমরা একদম পিওর 28 আর 5.8 আর 18.8 নিউক্লিওলাস থেকে পেলাম। তারপর তারা সাইটোসলে এলো অ্যান্ড রাইবোজোমের ভেতরে ঢুকে গেল। আর জাস্ট যে 5s সে তো সাইটোসলে তৈরি হলো RNA পলিমারেজের দ্বারা, দেন সে গিয়ে রাইবোজোমকে তৈরি করলো। তো এরা সব বাইরে যায় উইথ দ্য হেল্প অফ র্যান অ্যান্ড এক্সপোর্টিং ইনটু সাইটোসল অ্যান্ড দেন গিয়ে কাজ করে। তাহলে RNA-কে তো সবসময় লাগে, দ্যাটস ওয়াই ইটস কল হাউসকিপিং জিন। এবার হচ্ছে কাজেল বডিজ, এখানে তো বিভিন্ন রকম অ্যাসেম্বলি এবং প্রসেসিং হয় অফ SNRNA বাই স্মল কাজেল RNA। SNRNA আন্ডারে U1, U2, U4, U5 আর U6 পরে U3-কে বাদ দিয়ে U মানে হচ্ছে এখানে ইউরেসিল বা RNA-কে বলা হচ্ছে। এখানে RNPs অ্যাসেম্বলিজ হয়, মানে SNRNA সব প্রোটিন এক জায়গায় অ্যাসেম্বলড, এবং আমরা জানি এর ইন্ট্রন রিমুভিংয়ে হেল্প করে। তাছাড়া হচ্ছে টেলোমিয়ার লেন্থ দেখতেও হেল্প করে। নেক্সট নিউক্লিয়াস স্পেকেলস আছে, এটাকে ইন্টারক্রোমোসোমাল গ্র্যানিউলসও বলা হয়। একে বিভিন্ন mRNA-কে প্রসেসিংয়ে হেল্প করবে, ইন্ট্রনকে হাঁটাতে হেল্প করবে। আচ্ছা স্নার্পস এখানে অ্যাক্টিভ, আর ওই স্প্লাইসোসোম ফর্মেশনটা এই নিউক্লিয়াস স্পেকেলসের মধ্যে হয়। পিএমএল বডিকে বলা হয় হচ্ছে প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া, এখান থেকেই ফার্স্ট আইডেন্টিফাই হয়েছিল। এর কোনো কাজ নেই, এখানে ক্রোমোজোম মডিফিকেশন বা কোনো ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন বা বিভিন্ন রকম ট্রান্সক্রিপশন ফ্যাক্টরি পিএমএল বডিজের মধ্যে থাকতে পারে। পলিকম বডি হচ্ছে তোমার পলিকম রিপ্রেসিভ কমপ্লেক্স, এখান থেকে PRC শর্টে বলা হয়। তো এখানে মোস্টলি জিন্স অফই থাকে বা হেটারোক্রোমাটিন থাকে। এবার আমরা জিনোমিক অর্গানাইজেশনের ব্যাপারে পড়বো। সেটা হচ্ছে ফার্স্টে ক্রোমোজোমের ব্যাপারে আমরা পড়েছি, ক্রোমোজোম কী, তারপরে তো ক্রোম্যাটিন কী। তো ফার্স্টে ক্রোমোজোম, দ্য টার্ম ক্রোমোজোম ইজ ইউজ টু রেফার টু দ্য নিউক্লিক অ্যাসিড। আচ্ছা জেনেটিক ইনফরমেশন যে ক্যারি করে তাকে ক্রোমোজোম বলে। আইদার ইটস ইন এ ভাইরাস অর ইউক্যারিওটস অর প্লান্ট অর এনি অর্গানেলস, সেটা মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট হতে পারে বা ব্যাকটেরিয়া। ইচ ইউক্যারিওটিক ক্রোমোজোম কনসিস্ট অফ আ সিঙ্গল এক্সট্রিমলি লং মলিকিউল অফ দ্য DNA with the protein that help to fold and pack the DNA thread into the more compact structure, যাতে নিউক্লিয়াসের মধ্যে ফিট করে যায়। ইউক্যারিওটস, the task of compacting the organization chromosomal DNA is performed by some basic DNA binding protein called the histones. Histones এর বাদে কিছু নন হিস্টোন প্রোটিনসও আছে, আমরা পড়বো। আর ক্রোম্যাটিন কিছু ইন দ্য কমপ্লেক্স অফ দ্য হিস্টোন প্রোটিনস অ্যান্ড DNA যখন একসাথে এসে বাদে তখন সেটাকে ক্রোম্যাটিন বলা হয়, এটাই মাথায় রাখতে হবে। সেটার আরও বেশি ফার্দার ফোল্ডিংয়ের কম্প্যাকশন অফ দ্য ক্রোম্যাটিন হয় মাইটোসিস হওয়ার আগে, অ্যাজ এ রেজাল্ট আমরা ভিজিবল মেটাফেজিক ক্রোমোজোম পাই ওই কম্প্যাক্টেশনটার জন্য। এবং কেন এই কম্প্যাক্ট মেটাফেজ ক্রোমোজোমের দরকার? কম্প্যাক্ট মেটাফেজ ক্রোমোজোম না হলে কিন্তু এই ডিএনএটা নেক্সট জেনারেশনে ঠিকভাবে সেগ্রিগেট হতে পারবে না। তো ডিএনএকে প্যাক করার 4টে পয়েন্ট বলা হয়েছে। কেন? কারণ খুব ভালো নিউক্লিয়াসে, এমনি নিউক্লিয়াস ছোটো আর ডিএনএ অনেকটা বড়, তো খুব ভালো ফিট করানোর জন্য আমরা প্যাক করি। আচ্ছা তাছাড়া হচ্ছে যে ডিএনএ কে ড্যামেজ থেকে বাঁচানোর জন্য আমরা প্যাক করি। তাছাড়া হচ্ছে এফিসিয়েন্টলি যদি সেগ্রিগেশন যদি টু ডটার সেল হয়, তাই জন্য আরও বেশি কম্প্যাকশনের দরকার। তাছাড়া জিন রেগুলেশনের রোলেও ডিএনএ প্যাকেজিংয়ের একটা রোল আছে, ঠিক আছে। তো এবার হচ্ছে হেটেরো আর ইউক্রোম্যাটিন ডিফারেন্স, অ্যাজ উই অল নো। হেটেরোক্রোম্যাটিন কোনো কাজে আসে না, অফ থাকে, তো সাইডে থাকে, খুব কনডেন্সড থাকে, এবং ওই নিউক্লিওজোমের 30 ন্যানোমিটারের ক্রোম্যাটিন স্ট্রাকচারটাই এটার আন্ডারে পড়ে। ট্রান্সক্রিপশন হয় না, তো দুরকম হতে পারে কনস্টিটিউট, মানে অলওয়েজই অফ থাকে, সেটা সেন আর টেল হতে পারে। আর ফ্যাকাল্টেটিভ যখন দরকার তখন অন করলাম, তাছাড়া মোটামুটি বন্ধ করেই রাখলাম হিস্টোনের এন টার্মিনাল টেলের ওপর অ্যাসিটাইলেশন বা মিথাইলেশন করে। আর ডান দিকে আমরা দেখতে পাচ্ছি ইউক্রোম্যাটিন, যেটা অলওয়েজই মোটামুটি অ্যাক্টিভ থাকে, একদম মাঝখানে থাকবে, এটা লুজলি থাকবে, এটা কিন্তু কম্প্যাক্ট থাকবে না। 11 ন্যানোমিটার স্ট্রাকচারের আন্ডারে এটা পড়ে, এবং ট্রান্সক্রিপশনের জন্য অলওয়েজ অ্যাক্টিভ। আর এটা তো কনস্টিটিউটিভ ইউনিট, মানে অলওয়েজ অন, এটা হাউসকিপিং জিন্স বানাতে সাহায্য করে। নেক্সট হচ্ছে আমরা জিনোমিক অর্গানাইজেশনের ব্যাপারে আমরা নেক্সট ইয়েতে পড়বো, নেক্সট ভিডিওতে আমরা পড়বো।